নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভূতের গল্প। আজকের গল্পটি লিটন ঘোষ এবং অয়ন সাহার যুগলবন্দিতে লেখা। ইতিপূর্বে এই যুগলবন্দির এমন অনেক গল্প হয়তো আপনারা শুনেছেন। জীবন্ত মরা, বেতাল, জীবন্ত মরার গ্রাস কিংবা প্রেত, গল্পগুলো আপনাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, কি মনে আছে তো? তাই আজকের গল্পটিও শেষ অবধি শুনবেন। কিন্তু যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে শোনেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যান, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গল্প ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। চলুন তবে আর দেরি না করে ঢুকে পড়া যাক আজকের ভয়াল আবহে। আপনারা শুনবেন লিটন ঘোষ এবং অয়ন সাহার কাহিনী বুধা ঠাকুমা। ও ঠাকুমা, আজ আর একটা গল্প বলো না। না দাদু ভাই, আজ আর না, আজ এটুকুই থাক। অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাও তো দেখি, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। ঠাকুমা, কাল থেকে আমি আর তোমার কাছে শুতে পারবো না, গল্পও শুনতে পারবো না। কথাটা বলতে বলতে মধুর চোখের কোণে জল চলে এলো। এই কি কথা দাদু ভাই, তুমি না আমার সাহসী রাজা, রাজাদের চোখে জল কি মানায়? ঠাকুমা ডান হাতের পাতা দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, কাল থেকে তো তোমার নতুন পথ চলা শুরু। শহরের কত বড় স্কুলে ভর্তি করেছে তোমার বাবা, মন দিয়ে পড়াশুনো করতে হবে তো। তাছাড়া নতুন জায়গায় কত বন্ধু হবে, কত মজা হবে। এইসব আষাঢ়ে গপ্পর কথা তখন দেখবে আর মনেও থাকবে না তোমার। আচ্ছা ঠাকুমা, বাবা এমন কেন করলো বলো তো? তোমার থেকে আমাকে এভাবে আলাদা করে দিল। না না দাদু ভাই, অমন কথা ভাবতে নেই। বাবারা যা করেন তা সন্তানের ভালোর জন্যেই করেন। তুমি পড়াশুনো শিখে একদিন কত বড় মানুষ হবে। এই গ্রামে পড়ে থাকলে তোমার চলবে? কিন্তু ঠাকুমা, আমার তো গ্রাম ভালো লাগে, তোমার কাছে থাকতে ভালো লাগে। ধীরে ধীরে শহরও ভালো লেগে যাবে দাদু ভাই। সময়কে সময় দিলে সময় সব ঠিক করে দেয়, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখি, এবার চোখ বোঝো তো, আর কথা নয়, এবার ঘুমোও তো দেখি। বুধা ঠাকুমা তার নাতি মধুকে বিছানায় শুইয়ে দিয়ে ধীমে লয়ে থাবা দিয়ে চলল। দেখতে দেখতে ঘুম জড়িয়ে এলো মধুর চোখে। ঠাকুমার কিন্তু ঘুম এলো না। আগামীকাল থেকে এই নাতিকে ছেড়ে তাকে থাকতে হবে। ওর বাবা ওকে শহরের এক মিশন স্কুলে ভর্তি করেছে, যে এখন সেখানে থেকেই পড়াশোনা করবে মধু। একটা ছোট গাছকে শিকড় শুদ্ধ উপড়ে অন্য জায়গায় পুঁতলে সে মাটিতে গাছটার দাঁড়াতে তো সময় লাগবেই। তাই মধু এখন কষ্ট পেলেও আস্তে আস্তে নিশ্চয়ই ওর মন ঠিক হয়ে যাবে। ঠাকুমারও কি কষ্ট হচ্ছে না? হচ্ছে, কিন্তু তাই বলে এই মায়ার বাঁধন দিয়ে তো আর ছেলেটার পায়ে শিকল বেড়ি পড়াতে পারে না সে। ঠাকুমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কদিনই বা বাঁচবেন। কিন্তু তার দাদু ভাইয়ের সামনে তো এখন খোলা আকাশ, সে আকাশে তো তাকে উঠতে দিতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশ ফিরে শোলেন ঠাকুমা।
কেটে গেল 4 বছর। একদিন রাত্রিবেলা বুধা ঠাকুমা তার ছোট ছেলে বিবেককে ডেকে বলল, হ্যাঁ রে খোকা, সামনেই তো জন্মাষ্টমী আসছে, মধুর স্কুল ছুটি দেবে নিশ্চয়। তো এই ছুটিতে ছেলেটাকে একটু বাড়ি আনিস বাবা, দাদু ভাইকে কতদিন দেখি না। আচ্ছা মা, মধুকে তাহলে এই জন্মাষ্টমীতে এনে কদিন রেখে দেব। ঠিক আছে বাবা, তাই করিস। পরের দিন ভোরবেলার ঘটনা। প্রতিদিনের মতো আজও ঠাকুমা সূর্যদেব ওঠার প্রাক্কালেই উঠে পড়েছেন। ঘর থেকে বেরিয়ে ফুলের সাজিটা হাতে নিয়ে পায়ে একটা চটি গলিয়ে শিশির ভেজা ঘাসের ওপর পা রাখলেন। সূর্য হয়তো তখনও দিগন্ত রেখার থেকে অনেকটাই নিচে। একটা পাতলা আলোর আস্তরণ ছড়িয়ে আছে চারপাশে। গ্রাম বাংলার ভোরের সকাল স্নিগ্ধতায় পরিপূর্ণ। পাখিরা সবে সবে বাসা ছেড়ে বেরিয়েছে। গ্রীষ্মকালের ভোর হলেও বাতাসে একটা শীতলতা রয়েছে। প্রতিদিন এরকমই মনোরম পরিবেশে বুধা ঠাকুমা পুজোর ফুল তুলতে বার হন। ভোরের এই বাতাসটা যেন তার ওই বৃদ্ধ শরীরে বাঁচার নতুন উৎসাহ প্রদান করে। তাছাড়া ঠাকুমার অটুট মনের জোর। বাড়িতে তিনি এমন অনেক কাজ করেন যা ওই বয়সী বৃদ্ধারা করার কথা ভাবতেও পারে না। তবে তার সবথেকে বড় মনের জোর হল তার হরি। হরির প্রতি তার অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসই তার রন্ধ্রে রন্ধ্রে শক্তির জাগরণ ঘটায়, এমনটাই ওনার ধারণা। ছেলেরা তো কত বলেছে। আচ্ছা মা, এই 7 সকালে তোমার একা একা ফুল তুলতে যাওয়াটার কি দরকার বলো তো? ওই সময় পথে ঘাটে লোকজন বেশি থাকে না, বয়সটা তো বাড়ছে, কোনো একটা আপদ বিপদ হলে? তবে উত্তরে বুধা ঠাকুমা বলেছে, ওরে খোকা, আমাকে নিয়ে তোরা অত চিন্তা করিস নে। আমি কি আর একা একা যাই? আমার সাথে সর্বক্ষণ আমার হরি চলেন। যদি আমার সময় ফুরায়, হরি আমাকে এমনি ডেকে নেবেন। ঘরে বসে থাকলে সে ডাক কি উপেক্ষা করা যাবে রে খোকা? বাড়ির পিছনের বাঁশবাগানের ভেতরের পথটা ধরে এগিয়ে চলেছেন তিনি। পথটা এখনো জায়গায় জায়গায় কর্দমক্ত, তাই পা টিপে টিপে চলতে হয়। মাঝে মাঝে তো কাদায় ওনার চটিও আটকে যাচ্ছে। গতকাল রাতে হঠাৎই খুব ঝড় বৃষ্টি হয়েছিল। কালবৈশাখীর সময় পার হয়ে গিয়েছে। এ সময় এমন দুর্যোগ হওয়ার কথা নয়। তবু গতকাল রাতে যেন গোটা আকাশটাই ভেঙে পড়তে চাইছিল গ্রামের বুকে। যেমন বৃষ্টির তোড়, তেমনি মাতাল হাওয়ার ফোঁসফোঁসানি। কালো আকাশের বুক ফালা ফালা করে মুহুর্মুহু ছুটে যাচ্ছিল বিদ্যুৎ রেখা। বুধা ঠাকুমার ঘরের টিনের চালের উপর লম্বু গাছের মাথাটা বারবার এসে বাড়ি খাচ্ছিল। এসব কারণে গতকাল রাতে আর ঠাকুমার ভালো ঘুম হয়নি। মালা জপে হরির কাছে সকলের রক্ষার আর্জি জানাতে জানাতেই রাত কাবার হয়েছে। অনেক রাতের দিকে বোধহয় শান্ত হয় প্রকৃতি। ঠাকুমা হাঁটতে হাঁটতে চলে এসেছেন পুকুরের পাড়ের জঙ্গলটার কাছে। জঙ্গল বললাম বটে, তবে সেই অর্থে জঙ্গল না। ফাঁকা ফাঁকা কিছু ছোট বড় গাছপালা দাঁড়িয়ে, তাছাড়া ঝোপঝাড় আর আগাছায় ভর্তি জায়গাটা। পুকুর সহ পুকুর লাগোয়া এই জমিটা এককালে নাকি এই অঞ্চলের জমিদারদের ছিল। তবে কোনো এক কারণে সেই জমিদার বংশের কোনো উত্তরসূরিরাই এই জমির দখল নিতে আর আসেনি। সেই থেকেই জায়গাটা একটু একটু করে পরিত্যক্ত হতে আরম্ভ করে। না পুকুরটা ব্যবহার হয়, না এই জমিটা। যদিও এই স্থান পরিত্যক্ত হওয়ার পিছনে নাকি আরও একটা কারণ আছে।
গ্রামের অনেক বয়স্ক লোকেরা বলে ওই পুকুরের গভীরে নাকি শয়তানের বাস। কিছু বিশেষ তিথি নক্ষত্রে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটে তবে তারা নাকি উঠে আসে ওই জলের অতল থেকে। যদিও বুধা ঠাকুমা এসব কথার ধার ধারে না, তবে ব্যক্তিগতভাবে তিনি কখনো এর প্রতিবাদও করেননি। তার মত আবার ভিন্ন। যে কারণেই হোক না কেন, ওই জায়গাটাকে সকলে এড়িয়ে চলে বলেই কি না ওখানে প্রকৃতি একটু খোলাখুলিভাবে বাঁচতে পারে। না হলে মানুষের করাল থাবা পড়লে কি আর সেসব সম্ভব হতো? এই যেমন গত 6 মাস ধরে ঠাকুমা প্রতিদিনই ভোরে এখানে আসে একটা বিশেষ জিনিসের টানে। এই জঙ্গলটায় নাম না জানা একটা জংলি ফুল ফোটে। বিশেষ কেউ এদিকে আসার সাহস করে না বলে গাছটা এখনো অক্ষত। ঠাকুমা হরির পুজোর জন্য সেখান থেকে মাত্র একটিই ফুল তোলে প্রতিদিন। তবে এই গত 6 মাসে তো তিনি ভোরবেলা আসছেন। কই, অদ্ভুত কিছুই তো কখনো দেখেননি। তাই কিছু থাকুক বা না থাকুক, মানুষের মধ্যে প্রকৃতিকে নিয়ে এই ভয়টুকু জিয়ে থাকলে ক্ষতি কি? এতে অন্তত প্রকৃতি তো বাঁচে। আজও ঠাকুমা ঝোপঝাড় জঙ্গল ভেঙে ওই জংলি গাছ থেকে একটিই মাত্র ফুল ছিঁড়ে ফিরেই আসছিলেন। এমন সময় ওনার নজর গেল পুকুরের জলের দিকে। কি একটা শব্দ হচ্ছে না ওইদিকে? পুকুরের জলের মধ্যে থেকে হচ্ছে বলে মনে হয়। বেশ ভারী মাত্রায় জল আন্দোলিত হওয়ার শব্দ। গাছপালার ফাঁক দিয়ে তিনি দেখতে পাচ্ছেন পুকুরের জলের ওপর এক বিশাল কুয়াশার চাদর বিছিয়ে আছে। চরাচরে আলো তখনও পুরোপুরি ফোটেনি। যেহেতু এই স্থানটি গাছপালায় আচ্ছাদিত, তাই এখানে আলোর পরিমাণটা যেন আরও একটু কম। ব্যাপারখানা কি? এমন শব্দ হয় কিসে? এই বলে তিনি ভেজা মাটির ওপর ধীরে ধীরে পা রেখে এগোতে থাকলেন পুকুরের দিকে। ওদিকে পুকুরের ঠিক মাঝ বরাবর একটা নির্দিষ্ট স্থানের জল ভীষণ গতিতে পাক খাচ্ছিল, যেন আস্ত একটা ঘূর্ণিঝড় নেমে এসেছে পুকুরের বুকে। আর এসব কুয়াশার চাদরের আড়ালেই ঘটছে। এই বাইরে থেকে কেবল জলের শব্দটুকুই পাওয়া যাচ্ছিল। যা একটা সময় সেই ঘূর্ণবাত একটু একটু করে থামল। জলের ওপর থেকে ধীরে ধীরে সরে যেতে থাকলো কুয়াশার আচ্ছাদন। ততক্ষণে পুকুরের সামনে গিয়ে পৌঁছেছে বুধা ঠাকুমা। তিনি দেখলেন পুকুরের জলের ওপর ভেসে উঠেছে একটা নৌকা, আর কুয়াশা কেটে নৌকাটা একটু একটু করে এগিয়ে আসছে পাড়ের দিকে। এ কেমন নৌকা, কেমন সোনালি আভা গায়ে। তাছাড়া হঠাৎ করে এই নৌকাটা এলো কোথা থেকে? অবাক বিস্ময়ে দেখতে দেখতে বহু পুরনো একটা ঘটনা মনে পড়ে গেল ঠাকুমার। তিনি তখন সদ্য এই বাড়িতে বিয়ে হয়ে এসেছেন। বয়স কতই বা হবে, 9 কি 10। এই বাড়িতে এসে সব থেকে বেশি যাকে ভালো লেগেছিল তিনি ছিলেন বুধা ঠাকুমার ঠাকুমা শাশুড়ি রঘুবালা দেবী। তিনিও ছোট্ট বুধাকে বেজায় ভালোবেসে ফেলেছিলেন। সেই রঘুবালা দেবী বুধা ঠাকুমাকে নিয়ম করে নানা গল্প শোনাতেন। আজ চোখের সামনে এই দৃশ্য দেখে বহু বছর আগে শোনা সেই সব গল্পেরই একটা লাইন হঠাৎ মনে পড়ে যাচ্ছে বুধা ঠাকুমার।
জানিস লো বুধা, ওই পুকুরের ভিতর থেকে মাঝে মাঝে সোনার নৌকা, রূপার নৌকা উঠি আসে, আর ভোর রাতের দিকে তা পুকুরের জলে ভেসে ভেসে বেড়ায়। হ্যালো, হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখেছি রে। তার মানে এই সেই সোনার নৌকা? না, কাছে গিয়ে দেখতে হচ্ছে তো। কৌতূহল ক্রমেই বাড়ল। তিনি চারপাশে সতর্ক দৃষ্টি রেখে পায়ে পায়ে এগিয়ে গেলেন একেবারে পুকুরের পাড়ের দিকে। ততক্ষণে সেই অদ্ভুত নৌকাটা সেই স্থানে এসে ভিড়েছে। একদম কাছাকাছি পৌঁছে বুধা ঠাকুমা একটা মোটা গাছের পিছনে নিজেকে আড়াল করলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে থাকলেন নৌকা থেকে কেউ নামছে কিনা। চারপাশের কুয়াশাটাও অনেকটা কেটে গিয়েছে এখন। একটু একটু করে আকাশের বুকে আলো ধরতে আরম্ভ করেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নৌকা থেকে যখন কেউই নামল না, তখন তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে সাহসে ভর করে পৌঁছলেন নৌকাটার একেবারে কাছে। কাছাকাছি আসতেই গাঢ় হলুদ রঙের নৌকাটার উজ্জ্বলতা টের পেলেন তিনি। হাত না দিয়েও দিব্যি বোঝা যায় যে আসল সোনা, একেবারে নিখাদ সোনা। তার উপর আবার নানা ধরনের কিসব উল্কি খোদাই করা। বিস্ফারিত হয়ে গেল ঠাকুমার চোখ। তার মানে এই কোনো গল্প কথা নয়, সত্যিই সোনার নৌকা ভেসে উঠেছে পুকুরের ওপর। নিজেকে আর সংবরণ করতে পারলেন না। তিনি নৌকাটাকে স্পর্শ করলেন। নৌকাটার গায়ে হাত বোলাতে বোলাতে শরীরে যেন এক ভয়ানক রোমাঞ্চ অনুভব করলেন তিনি। এত সোনা এক জীবনে চোখের সামনে দেখা, সে কি চারটেখানি কথা? নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। এও কি সম্ভব? কি মনে হতেই এবার হাতের ফুলের সাজিটা পাশের একটা গাছের অপেক্ষাকৃত নিচু ডালে ঝুলিয়ে দু হাত দিয়ে নৌকাটাকে শক্ত করে ধরলেন। তারপর একটু নিজের দিকে টানলেন। নৌকাটা নড়ে উঠল। স্বভাবতই পাড়ের ওপর একটু যেন উঠে এলো। দুহাত নৌকার গায়ে আরও একবার বুলিয়ে এতক্ষণে তিনি একেবারে নিশ্চিত হলেন এ সোনা না হয়ে যায় না। এই সোনা যদি গ্রামের সব মানুষ পায়, তবে তো কারো কোনো দুঃখ দুর্দশাই থাকবে না। গ্রামে ভালো হাসপাতাল হবে, ভালো স্কুল হবে, ওষুধের দোকান করা যাবে, সব হবে। সকলের কষ্ট ঘুচবে। হরি, তুমি সত্যি আছো, তুমি সত্যি আছো হরি। যাই এবার গ্রামে গিয়ে সকলকে খবরটা দিয়ে আসি তাহলে। এই ভেবে নৌকার ওপর থেকে হাত সরিয়ে ফিরেই আসতে যাবে, এমন সময় হঠাৎ নৌকাটা আরও একবার নড়ে উঠল। পরক্ষণে বুধা ঠাকমাকে এতটুকু সাবধান হওয়ার সুযোগ না দিয়ে এক প্রবল টানে নৌকাটি পুকুরের মাঝখানে পৌঁছে গেল। সেই সাথে টেনে নিয়ে গেল ঠাকুমাকেও। পুকুরের ওপরটা আবার যেন ধীরে ধীরে কুয়াশায় আচ্ছাদিত হচ্ছে। সূর্য উঠল। পাখপাখালিরা শুরু করে দিল তাদের কলতান। রাখালেরা বলদ নিয়ে লাঙল দিতে বার হলো। যারা শহরে কাজ করতে যায় তারাও পোটলা পুটলিতে খাবার বেঁধে রওনা হলো শহরের উদ্দেশ্যে।
গবাদি পশু ঘর ছেড়ে বেরিয়ে এদিক ওদিক চড়তে আরম্ভ করল। গ্রামের গ্রাম্য পরিবেশ জেগে উঠল একটু একটু করে। ওদিকে সেই পুকুরের ওপর থেকে আবারও সরে গিয়েছে কুয়াশার আচ্ছাদন। শুধু পুকুরের ওপর কেন, আশেপাশে কোথাও আর কুয়াশার কোনো হদিশ নেই। গতকালের বৃষ্টিতে দিব্যি টলটল করছে পুকুরের জল। সেখানে আর কোনো ক্ষুণ্ণ বাঁধ নেই, না আছে কোনো সোনার নৌকা। সবকিছুই স্বাভাবিক, কিন্তু এরই মধ্যে এক ভয়ানক অস্বাভাবিকতা চিরতরের মতো একটা মানুষকে যে কোথায় বিলীন করে দিল কেউ জানল না। বেলা বাড়তেই বুধা ঠাকুমার বাড়িতে হইচই পড়ল। ঠাকুমা এখনো বাড়িতে ফেরেননি। সবাই জানে ঠাকুমা সকালবেলা ফুল তুলতে বার হয়। তখনই কিছু সমস্যা হলো এই আন্দাজ করে দুই ছেলে গ্রামের আরো কয়েকজনকে নিয়ে খুঁজতে বার হলো। এভাবে বেলা গড়িয়ে সন্ধে নামল। বুধা ঠাকুমার কোনো খোঁজ মিলল না। আশেপাশের গ্রামে যেখানে যত আত্মীয় আছে সবার কাছে খবর পাঠানো হলো। কাটল আরো 2 দিন, কিন্তু আশানুরূপ কোনো রকম খবরই কোনো জায়গা থেকে এলো না। একজন বয়স্কা মানুষ এভাবে কোথায় যে চলে যেতে পারে এ ভেবেই সকলে যখন হয়রান, এমন সময় ঘটল একটা ঘটনা। সেই রাতেও বেশ এক ফসলা বৃষ্টি হয়ে যায়, সেই সাথে ঝোড়ো হাওয়া। প্রকৃতি শান্ত হতে হতে প্রায় মাঝরাত। বুধা ঠাকুমার ছোট ছেলে বিবেক নিজের ঘরে একাই শুয়েছিল। ঝড় বৃষ্টি থামতে সবে একটু ঘুম এসেছে। এমন সময় ঘরের পিছনের বাঁশ বাগানটা থেকে কি একটা শব্দ ভেসে আসে। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে প্রথমে শব্দটা ঠিক কিসের ঠাউর করতে পারে না বিবেক। ক্রমে ক্রমে জোরালো হয় শব্দটা। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই বিবেক যেন শুনতে পাচ্ছে ঘরের পিছনের ওই ঝুপসি জঙ্গলের মধ্যে বসে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। আমি যে ভালো নেই, আমি যে বড় একা। খোকা, ও খোকা, আয় বাবা, একবার কাছে আয়, একবার কাছে আয় খোকা আমার, একবার আয়। মা, মা ডাকছিল না? একটা সময় ঘুম ভেঙে যায় বিবেকের। ধর্মর করে বিছানায় উঠে বসে। না না, তা কি করে হয়, তা কি করে হয়? না না, এমনটা হতে পারে না। নিশ্চয়ই ঘুমের মধ্যে ভুল শুনেছি। হ্যাঁ, নিশ্চয়ই ভুল শুনেছি। বিছানা ছেড়ে উঠে জল খেয়ে আবারও বিছানায় এসে বসে বিবেক। কান পেতে শোনার চেষ্টা করে বাইরে থেকে আর কোনো আওয়াজ আসছে কিনা। তবে বেশ কিছুক্ষণ বসে থেকেও কয়েকটা রাতচরা পাখির কর্কশ শব্দ আর ঝিঁঝি পোকাদের কলতান ছাড়া আর কিছুই শুনতে পায় না। আসলে সারা দিন ধরে মাকে নিয়ে যথেষ্ট চিন্তা করেছে সে, আর তার ফলেই হয়তো এমন সব স্বপ্ন দেখেছে। এটা ভেবেই আবারও পাশ ফিরে শুয়ে পড়ে বিবেক। সেই রাতে আরও একবার বিবেকের ঘুম ভাঙে। কিছু একটা খসমস শব্দে ঘুমটা ভেঙে যায়।
ঘুম ভাঙতে অনুভব করে নিস্তব্ধ রাত। বাইরে তখনও একভাবে ঝিঁঝি ব্যাঙেরা ডেকে চলেছে, কোথাও কোনো শব্দ নেই। এক মুহূর্তের জন্য কি ভেবে কান খাড়া করে শুয়ে থাকে বিবেক। না, প্রাকৃতিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নিশ্চিত হয়ে পাশ পরিবর্তন করে শুতেই স্তব্ধ হয়ে যায় বিবেকের চেতনা, আড়ষ্ট হয়ে যায় তার গোটা শরীর। বিবেকের মা ঠিক তার পাশেই শুয়ে আছেন। ঘরের হেরিকেনের মৃদু হলদেটে আলোটা তার মুখের এক পাশে এসে পড়েছে। বিবেককে পাশ ফিরতে দেখে এক অদ্ভুত হাসি মাখা মুখে তিনি বললেন, খোকা, ও খোকা, আয় আমার সাথে আয়। মা! ধর্মর করে আবারও বিছানায় উঠে বসল বিবেক। আর সঙ্গে সঙ্গে তার পাশে শুয়ে থাকা বুধা ঠাকুমার অবয়বটা কোথায় যেন মিলিয়ে গেল। ঠিক এই সময় দরজায় ধীমে তালে দুটো টোকা পড়ল। বিবেক তখনও যেন একটু আগের ঘটনার রেশটা কাটিয়ে উঠতে পারেনি, কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সেইভাবেই সে দরজার দিকে তাকালো। ক্ষণিক অপেক্ষা, তারপর আবারও টোকা পড়ল দরজায়। বিবেক বিছানা ছেড়ে উঠে দরজা খুলল, আর সেই সাথে তার দৃষ্টি সামনের উঠোনের ওপর পড়তেই ঘোর লাগা ভাবটা কেটে গেল মুহূর্তে। সে দেখল উঠোন পার করে সাদা শাড়ি পরা একজন বৃদ্ধা সামনের রাস্তায় গিয়ে উঠছে। এবার বিবেকের যেন রোগ চেপে গেল। ঘরের ভেতর থেকে হ্যারিকেনটা তৎক্ষণাৎ নিয়ে এসে সেটার সলতে উস্কে দিয়ে সে নেমে এলো রাস্তায়। আর তখনই দূরে পথের বাঁকে এক ঝলক দেখতে পেল সেই সাদা শাড়ি পরিহিতা বৃদ্ধাকে। বিবেক ছুটল সেই দিকে। পরের দিন ভোরবেলা একদল চাষি মাঠে যাওয়ার সময় বুধা ঠাকুমার বাড়ির পিছনের বাঁশ বাগানের ভেতর চেতনাহীনভাবে পড়ে থাকতে দেখে তার ছোট ছেলে বিবেককে। পাশেই পড়েছিল একটা কাঁচ ভাঙা হ্যারিকেন। জ্ঞান ফিরতেই গতকাল রাতে বিবেকের সাথে ঠিক কি ঘটেছিল সকলে জানতে পারল। খবর ছড়ালো দাবানলের মতো। বুধা ঠাকুমা নাকি তার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল সেই পুকুরের কাছে, যে পুকুর নিয়ে গোটা গ্রামেই একটা দুর্নাম আগেই রটেছিল। তারপর বিবেককে সেই পুকুরের জলে নাকি ডুবিয়ে মারতে চেয়েছিল বুধা ঠাকুমা। তবে সেখান থেকে বেঁচে কিভাবে যে বিবেক তাদের বাড়ির পিছনের ওই বাঁশ বাগানে এসে পড়ল সেটা আর সে বলতে পারেনি। খবর ছড়ানোর জন্য এটুকুই বোধহয় যথেষ্ট ছিল। বুঝতে আর বাকি রইল না, নিশ্চয় বুধা ঠাকুমা মোড়ে ভূত হয়েছে এবং সেই তার পরিবারকে নিজের কাছে নিয়ে যেতে চায়। তাই তো নিশির ডাক দিয়ে বিবেককে নিয়ে যেতে চাইছিল। বিবেক বরাত জোরে বেঁচেছে। এই ব্যাপারটাকেই আরও বিশ্বাসযোগ্য করে তোলে পরের ঘটনাটি। সেই দিনই একদল লোক দিনের আলোয় সেই পুকুর পাড়ে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা পায়ের চটি খুঁজে পায়। সেটা নিয়ে সরাসরি বুধা ঠাকুমার বাড়ি এসে দেখাতেই ঠাকুমার বড় বৌমা মুখে আঁচল চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে।
হ্যাঁ গা মুকুলের বাপ, এ যে আমাদের মায়েরই ছটি, তার মানে এ আমাদের কি সর্বনাশ হলো গা। ও ভগবান, এ আমাদের কি সর্বনাশ হলো। মা আমাদের ছেড়ে চলে গেলেন। ও গো, আমাদের মা ছেড়ে চলে গেলেন গো। মুকুলের বাপ অর্থাৎ বুধা ঠাকুমার বড় ছেলে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে এবার চিৎকার করে উঠে বলল, কান্নাকাটি বন্ধ করো। মা বৃদ্ধা হতে পারেন, তবে অতটাও দুর্বল নয় যে ফুল তুলতে গিয়ে জলে পড়ে ডুবে যাবে। তাছাড়া আমার মা পুরোদস্তুর সাঁতার জানে। এই সেদিনও মৃত্যুদের পুকুরে সাঁতার কেটেছিল আমার সাথে। মায়ের দেহ না পেলে আমি বিশ্বাস করতে পারবো না যে মা ওই পুকুরের জলে ডুবে গিয়েছে। পাশেই বিবেক বসেছিল। সে বলল, কিন্তু দাদা, আমি যে নিজের চোখে। তুমি চুপ করো, আমি তোমার ওই ভূতের গল্প বিশ্বাস করি না। অগত্যা বড় ছেলে জীবনের দাপটে সকলের মুখ বন্ধ হলো। ঠিক হলো পুকুরে নেমে খুঁজে দেখা হবে। দেখা যাক বুধা ঠাকুমার মরদেহ পাওয়া যায় কিনা। অনেক সময় ডুবে যাওয়া দেহ কাদায় পুঁতে গেলে সেটা আর ভেসে ওঠে না। এক্ষেত্রেও তেমন হয়েছে কিনা সেটা জলে নেমে খুঁজে না দেখলে বোঝা যাবে না। তবে সমস্যা হলো এইখানে, গ্রামের কেউই ওই পুকুরে নামতে রাজি হলো না। ওই পুকুরের নাকি বিস্তর বদনাম আছে। নিজেদের চোখে কেউ কিছু দেখেনি, তবে গ্রামের বয়স্ক লোকেরা নাকি বলে ওই পুকুরের তলে শয়তানের বাস। অগত্যা জীবন বেশ কিছু অর্থের বিনিময়ে পাশের গায়ের একটা ডুবুরির দলকে নামালো ওই পুকুরে। তবে অনেক খোঁজাখুঁজি করেও কোনো মরদেহ উদ্ধার হলো না। ফলত গ্রামের ধীর মন্থর জীবনযাত্রায় বুধা ঠাকুমাকে কেন্দ্র করে যে মুখরোচক একটা উত্তেজক গল্প সদ্য দানা বাঁধছিল, সেটা অচিরেই ভেঙে গেল। কিন্তু বুধা ঠাকুমা গেল কই, এই প্রশ্ন রয়েই গেল। মধুকে বাড়িতে আনা হয়েছে। ঠাকুমার খবর শুনে সে তো কেঁদে কেটে একসা। তাই তাকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে ঠাকুমা তীর্থ করতে গিয়েছে, সময় হলেই ফিরে আসবেন। এই শুনে মধু বলে, আমি বাড়ি আসছি জেনেও ঠাকুমা তীর্থ করতে চলে গেল। ঠাকুমা ফিরলে আমি আর কথা বলবো না। ইতিমধ্যে এসে পড়ল জন্মাষ্টমীর তিথি। এবার বুধা ঠাকুমাকে ছাড়াই হচ্ছে জন্মাষ্টমীর আয়োজন। মধুর জেঠিমা গ্রামের এক মহিলা চাপাকে ডেকেছে হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য। সকাল থেকে সেই আয়োজনই চলছে। এদিকে মধু এতদিন পর গায়ে ফিরে যেন একেবারে লাগাম ছাড়া হয়ে উঠেছে। বন্ধুদের সাথে এদিক ওদিক খেলতে যাওয়া, ঘুড়ি ওড়ানো, লাট্টু, ডাঙ্গুলি, আরো কত খেলা। মধুর মনে ঠাকুমাকে নিয়ে তেমন চিন্তা নেই, কারণ তাকে বোঝানো হয়েছে ঠাকুমা নাকি তীর্থ থেকে এই কয়েকদিনের মধ্যেই ফিরবেন। সেও তার বন্ধুদেরকে এই কথা বলেছে। তার বন্ধুরা যদিও জানতো যে মধুর ঠাকুমা তীর্থে যাননি, তিনি নিখোঁজ হয়েছেন, তবে মধু কষ্ট পাবে এই ভেবে কেউ আর তাকে কিছু বলেনি। কিন্তু সেদিনের একটা ঘটনার পর বিষয়টা মধুর কাছেও আর চাপা রইল না। সেদিন সবে সন্ধে ঘনিয়েছে। মধুর জেঠিমা রমা দেবী আর চাপা তখন মালপোয়া, তালের বড়া ইত্যাদি আরও নানা খাদ্য খাবার বানাচ্ছে। এমন সময় চাপা বলল, ও দিদি, বলছি এই যে সব এক জায়গায় রেখে দিলাম, তুমি এই তালের বড়া কটা ভাজ দিলা গো। আমি শর্ট করি একবার বাড়ি থেকে ঘুরে আসি। সন্ধে হয়েছে, বাড়িতে প্রদীপটা দেখানো হয়নি এখনো। ঠিক আছে? ঠিক আছে, যা, তবে বেশি দেরি করবি নে, তাড়াতাড়ি আসিস, এখনো মেলা কাজ পড়ি আছে।
চাপা বাড়ির পথে রওনা দিতেই রমা দেবী আরও কয়েকটা তালের বড়া ভাজতে বসে। সে এক মনে কাজ করছিল, তাই তালের বড়া ভাজার শব্দের সাথে কখন যে অন্য একটা শব্দ মিশেছে সে বুঝতেও পারেনি। যখন খেয়াল করল তখন অনুভব করতে পারল শব্দটা আসছে ঠিক তার পিছন দিক থেকে। রমা দেবীর পিছন দিকটায় রাখা ছিল একটু আগেই ভাজা মালপোয়া আর তিলের নাড়ুগুলো। মনে হচ্ছে সেগুলোই যেন কেউ কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। সঙ্গে সঙ্গে শিরশির করে উঠল রমা দেবীর শরীরটা। ইতিমধ্যে কোথা থেকে একটা বাতাস এসে যেন ঘরের মধ্যে জ্বলতে থাকা লম্পগুলোর শিখায় হালকা কাঁপুনি ধরিয়েছে। রমা দেবীর বাঁ পাশে একটা কুপি বাতি ছিল, তার আলোতেই রমা দেবীর একটা লম্বা ছায়া পড়েছিল উল্টো দিকের দেওয়ালে। এবার তার নজর গেল সেই দিকে। কুপি বাতির শিখাটা কাঁপছে, আর সেই সাথে মৃদুভাবে দুলছে তার ছায়াটিও। আর তৎক্ষণাৎ অন্য আর একটা ছায়া রমা দেবীর সেই ছায়ার উপর এসে পড়ল। ছায়াটি বড় দীর্ঘ, আর সেটা বসে আছে উবু হয়ে। তার দুহাত উঠে আছে মুখের সামনে, হাতে ধরা কিছু কচমচ শব্দ করে খাচ্ছে, আর তার চুলগুলো সনের নুড়ির মতো হাওয়ায় উঠছে। ভয়ের এক হিমেল স্রোত বয়ে গেল রমা দেবীর শির দাঁড়াবে। ও ও কার ছায়া? এইসব কি দেখছে সে? কি তার মনের ভুল? রাম 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 নাম জপতে জপতে তিনি চোখ বন্ধ করে নিলেন। পর মুহূর্তে আবার খুলে ফেললেন চোখ। ও মা, ও তো ও যে আমারই ছায়া। কি সব আবোল তাবোল ভাবছিলাম এত সময়। মা চলে যাওয়ার পর থেকে কি যে সব হচ্ছে। সত্যি আবোল তাবোল ভাবছিল বটে রমা দেবী। দেওয়ালের উপর আর তো কোনো ছায়া নেই, কেবল তার ওই স্বাভাবিক ছায়া ছাড়া। এই গেল 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 গা, এসব করতে গিয়া বড়াগুলাই পুরা গেল গা। কি যে ভীমরতি ধরেছে আমার কে জানে। দূর, কাজের সময় যত জ্বালা বাপু। পুড়ে যাওয়া তালের বড়াগুলোকে তুলে পিছনে রাখা একটা পাত্রে আলাদা করে রাখতে পিছন ঘুরতেই থমকে যায় রমা দেবী। ঠিক তার পিছনে তারই দিকে এক দৃষ্টে চেয়ে বসে আছেন তার শাশুড়ি, অর্থাৎ বুধা ঠাকুমা। হে বৌমা, কটা তালের বড়া দিবি না? দে, কটা তালের বড়া দে। আমার যে বড্ড খিদে পেয়েছে। দে বলছি, দে দে। এই বলতে বলতে তার সরু ঢ্যাঙা হাতটা এবার রমা দেবীর দিকে বাড়িয়ে দিলেন। রমা দেবীর তখন স্নায়ুগুলো যেন বিকল হয়ে গিয়েছে। চিৎকার করে যে সেখান থেকে উঠে পালাবে সে ক্ষমতাটুকুও নেই। কেবল গোঙাতে গোঙাতে অস্ফুটে বলল, মা। শোন হতভাগী, ওই পোড়া বড়াগুলো কিন্তু দিবি না। ভালো যেগুলো আছে ওই ওই থালায় তুলে রাখবি। ওগুলো দে, দে ওগুলো দে। রমা দেবী নড়তে পর্যন্ত পারল না। তার চোখের সামনেই বুধা ঠাকুমা একটা লম্বা জিভ বার করে একটু তফাতে রাখা থালাটি থেকে তালের বড়াগুলো একে একে সব তুলে নিল।
তারপর সবটা খেয়ে উঠে পড়লেন বুধা ঠাকুমা, এগোলেন দরজার দিকে। রমাদেবী তখনও কোনো এক মন্ত্র বলে কেবল স্থানুর মতো এসব দেখে চলেছে। বুধা ঠাকুমা ঠিক দরজার কাছে পৌঁছে এবার ঘাড় ঘুরিয়ে চাইল রমাদেবীর দিকে। তার মুখে তখন খেলা করছে এক ভয়ানক কুটিল হাসি। খানিক রমাদেবীর চোখের দিকে চেয়ে থেকে তিনি বললেন, আমার সাথে আয়, আয়, আয় বলছি, আমার সাথে আয়। এই বলে সে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবার যেন একটু নড়তে পারল রমাদেবী। সে উঠে গিয়ে অনুসরণ করল বুধা ঠাকুমাকে। দালান পেরিয়ে উঠোনে নামল বুধা ঠাকুমা। তার গতি অত্যন্ত মসৃণ, শব্দহীন। আসলে সে হেঁটে নয়, চলছে শূন্যে ভেসে। সেইভাবেই উঠোনের তুলসী মঞ্চ পেরোতেই দেখা গেল দপদপ করতে করতে নিভে যাচ্ছে সন্ধে প্রদীপ। বাড়ির কেউ কিচ্ছুটি টের পেল না। রমাদেবী সম্মোহিতের ন্যায় এগিয়ে চলল বুধা ঠাকুমার পিছু পিছু। চাপা এসে প্রথম হইচইটা শুরু করল। রমাদেবীকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না। বাড়িতে সবাই ছিল, রমাদেবী ছিল ঠাকুরের রান্নাঘরে। কাউকে কিছু না বলে সে একা একাই রাত্রিবেলা গেল কোথায়? এই প্রশ্নই সকলের মাথায় ঘুরছে তখন। এভাবে কাটল 1 ঘন্টা। বাড়ি ফিরল না রমাদেবী। হইচই আরো একটু বাড়তেই সকলে হ্যারিকেন মশাল নিয়ে বেরোল। তবে বেশি খোঁজাখুঁজি করতে হলো না। বাড়ির পিছনের বাঁশ বাগানেই পাওয়া গেল রমাদেবীকে অচেতন অবস্থায়। তার সারা শরীর জলে ভেজা, কাদা মাখা। রমাদেবীর জ্ঞান ফিরতে ফিরতে হয়ে গেল পরের দিন সকাল। জ্ঞান ফিরলে সকলে জানতে পারল কি ঘটেছিল তার সঙ্গে। বিবেক যা যা বলেছিল রমাদেবীও ঠিক তাই তাই বললেন। বুধা ঠাকুমা নাকি তাকে ডেকে নিয়ে গিয়েছিল ওই পুকুর পাড়ে। তারপর ওই পুকুরের জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। কিন্তু সেখান থেকে সে কিভাবে যে এই বাঁশ বাগানে এসে পৌঁছালো সেটা আর বলতে পারল না সে। এবার আর ঠেকানো গেল না। বুধা ঠাকুমার ত্রাস গ্রামে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। তার মানে বুধা ঠাকুমা ওই জলেই ডুবে মরেছে। আর এখন সে তার পরিবারকে তার নিজের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর। এহেন পরিস্থিতিতে গ্রামের বয়স্করা জীবন অর্থাৎ বুধা ঠাকুমার বড় ছেলেকে উপদেশ দিল, দেখো খোকা, এবার মায়ের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো, না হলে ওনার আত্মার যে মুক্তি ঘটছে না। তোমার ভাই বউ তাদের সাথে যা হলো তাতে বড় সড়ো বিপদ হয়ে যেতে পারে যে কোনো সময়। রাধা মাধব ওদেরকে যাত্রায় রক্ষা করে দিয়েছে, কিন্তু প্রত্যেকবার এমনটা হবে তার কি অর্থ? কি বলছেন কাকাবাবু? মায়ের যে দেহ পাওয়া যায়নি, নিশ্চিতভাবে জানিও না উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিনা। এই অবস্থায় মায়ের শ্রাদ্ধ? না না কাকাবাবু, এ যে হয় না। আমি বুঝি মা হারাবার কষ্ট, কিন্তু কি করা যাবে বলো? কালের নিয়মে সবাইকেই তো চলে যেতে হবে একদিন না একদিন। তাই যে চলে গিয়েছে তাকে আঁকড়ে ধরে কি লাভ? ওনারা এহেন আরো অনেক কথা বলেছিল, কিন্তু বুধা ঠাকুমা যে জীবনদের ছেড়ে চলে গিয়েছে
সেটা কিছুতেই বোঝানো গেল না জীবনকে। জীবন যুক্তিবাদী মানুষ, ভূত প্রেত নিশি এসবে তার খুব একটা বিশ্বাস নেই। তাই তার বউ ভাইকে ওই জলে ডুবিয়ে মারার ব্যাপারটা স্রেফ গল্প বলেই মনে হয়েছে। তার মতে ওদের যদি বুধা ঠাকুমা ডুবিয়েই মারতে চায়, তাহলে ওরা বাড়ির কাছে এসেই বা জ্ঞান হারিয়ে পড়ে থাকছে কেন? ওদিকে এসবের মধ্যে মধু জানতে পেরেছে যে তাকে মিথ্যে বলা হয়েছিল। ঠাকুমা কোনো তীর্থে যায়নি। আসলে ঠাকুমা কোথায় গিয়েছে কেউ জানে না। আর সেই পরিসরেই সকলে এই ভূত প্রেতের গল্প ফেঁদেছে। মধু মোটেই বিশ্বাস করে না এসব। আচ্ছা, এমনই যদি হতো, ঠাকুমা তো আগে আমাকেই দেখা দিত, কারণ ঠাকুমা আমাকেই তো সব থেকে বেশি ভালোবাসে। আমি কিছুতেই বিশ্বাস করি না যে ঠাকুমা ভূত হয়ে আমাদের মারতে চাই। ঠাকুমা নিশ্চয়ই কোথাও গিয়েছে, সময় হলে ফিরে আসবে। ঠাকুমার শ্রাদ্ধ শান্তি হলো না ঠিকই, কিন্তু সকলের অনুরোধে একজন ওঝাকে এনে বাড়িতে কিছু তান্ত্রিক উপাচার ক্রিয়া করা হলো। বাড়িটাকে বেঁধে দেওয়া হলো। যদি সত্যিই কোনো দুষ্টু আত্মা থেকে থাকে, তাহলে এই বাড়ির চৌহদ্দির মধ্যে আর সে ঢুকতে পারবে না, কারো ক্ষতিও করতে পারবে না। এরপর নির্বিঘ্নে কেটে গেল বেশ কিছুদিন। তেমন আর কোনো সমস্যা হলো না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই একটু একটু করে যেন ঠিক হয়ে যেতে থাকলো। শুধু বুধা ঠাকুমা আর ফিরলেন না। জীবন, মধু এদের মনে কেবল রয়ে গেল বুধা ঠাকুমার ফেরার আশ্বাসটুকুই। দিনটায় সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল। বিকেলের দিকে বৃষ্টির বেগ একটু কমতেই মধু গিয়েছিল মাঠে খেলা করতে। খেলার পর মধুর প্রাণের বন্ধু বরুণের সাথে আজর বেশ কিছুক্ষণ গল্প হয়। কাল আবার চলে যাচ্ছি বরুণ, আবার কতদিন তোদের সাথে দেখা হবে না। তুই ওসব ভাবিস না। পড়াশোনা শিখে একদিন যখন অনেক বড় হবি, তখন তো আমাদের গ্রামেরই নাম হবে। এবার আর মাছ ধরতে যাওয়া হলো না তোরে। এই তাই তো, ঠিকই বলেছিস। চট করে বরুণের মাথায় এক ভয়ানক দুষ্টুমি খেলে যায়। সে বলে, একটা কাজ করবি? কি কাজ? বরুণ মধুর চোখের দিকে তাকিয়ে ওর সাহসটা যেন মেপে নিচ্ছিল। তাই খানিক থেমে থেকে সে বলল, সাহস আছে? আলবাত আছে। তুমিই তো আমার গুরু বন্ধু। সাহসী কাজ করার সাহস তো তোমার থেকেই পাই। তুমি সাহস দিলে আমার আর চিন্তা কি। চল তবে, কাল ভোরবেলা ওই জঙ্গলের পুকুরে মাছ ধরতে যাই। ওই পুকুরে শুনেছি অনেক মাছ পাওয়া যায়। ভয়ে কেউ ওদিকে যায় না বলে মাছগুলো পড়ে পড়ে নষ্ট হয়। ও, ওখানে যাবি? জানিসই তো, আমার বাড়ির লোকজন মনে করে ওই পুকুরের চারপাশে নাকি আমার বুধা ঠাকুমার আত্মা ঘুরে বেড়ায়। আবার আমাদেরকে সে নিয়ে যেতে চাই। বাড়িতে যদি জানতে পারে না। আহা, ওই জন্যই তো বললাম ভোরবেলা যাওয়ার কথা। সকলের ঘুম থেকে ওঠার আগেই আমরা মাছ ধরে চলে আসব। আর তোকে আমি কি শিখিয়েছি, ভুলে মারলি নাকি সব? বলেছিলাম না ভূত টুত বলে কিছু হয় না। তাছাড়া তুই তো ঠাকুমার মৃতদেহ দেখেছিস যে তাকে ভূত বানাচ্ছিস। সে তো তুই ঠিকই বলেছিস। চল তাহলে, বেশ রোমাঞ্চকর হবে কিন্তু ব্যাপারটা। তা না হলে আর বলছি কি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ভোরবেলা আমি তোকে ডাকতে আসবো, তৈরি থাকিস। ঘরের পিছনের জানলার ওপর 3 বার টোকা পড়লেই বুঝবি আমি চলে এসেছি। বৃষ্টিতে পুকুরের জল টইটুম্বুর। গোটা দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টির পর এই এখন আকাশ পরিষ্কার হয়েছে। সদ্য গত পূর্ণিমার চাঁদ এখনো ঝলমল করছে আকাশে। তারই প্রতিবিম্ব পুকুরের কালচে জলে পড়ে
তিরতির করে কাঁপছে। ব্যাঙ আর ঝিঁঝি পোকাদের কোরাসে কান পাতা দেয়। যদিও আর 1 ঘন্টার মধ্যেই ভোর হয়ে যাবে, তবু শেষ রাতটা যেন জাঁকিয়ে বসেছে এই স্থানে। একটা শীতল হাওয়া মাঝে মাঝেই পুকুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আর তাতেই চাঁদের প্রতিবিম্বটা কেঁপে উঠছে আরো বেশি করে। জলের মধ্যে এদিক ওদিক মাঝে মাঝেই ছলাৎ ছলাৎ শব্দ উঠছে। মাছেরাই করছে হয়তো। জল বেড়ে যাওয়ায় তাদের এখন পরবের মরশুম। মহানন্দে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এদিক সেদিক। পুকুরটার চারপাশটায় কম বেশি জংলা। একদিকে শান বাঁধানো একটা ঘাট ছিল এককালে, তবে সেও অব্যবহারে লতা পাতা ঝোপঝাড়ের করাল গ্রাসের শিকার। বহু বছর আগে এই পুকুরে কি একটা অঘটন ঘটেছিল যেন, আর তারপর থেকে গ্রামে রটে যায় এর দুর্নাম। ধীরে ধীরে মানুষের আনাগোনা এদিকে বন্ধ হয়, বেড়ে ওঠে প্রকৃতির অবাধ চলাচল। আজ এত বছর পর এই প্রথম বোধহয় কেউ ছিপ ফেলল এই পুকুরের জলে, তাও আবার রাতের অন্ধকারে। এই জায়গাটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। বরুণ আস্তে আস্তে যা বলল তাতে মনে হয় এই জায়গাটাই পরিষ্কার করে গিয়েছি গতকাল। ওই যে আচ্ছাটির ঝোপটা অর্ধেক কাটা অবস্থায় পড়ে রয়েছে, এটাই হবে। সঙ্গে করে নিয়ে আসা প্লাস্টিকের বস্তাটা ভিজে মাটির ওপর পেতে পোটলা আর হ্যারিকেনটা পাশে রেখে ছিপটা নিয়ে গুছিয়ে বসল মধু। বরুণটা আবার কোন দিকে বসলো কে জানে। কোথায় পাশাপাশি বসবে তা না, বড্ড বেশি বোঝে ছেলেটা। আমি ওর কথা শুনি বলে একেবারে যা খুশি তাই করে। একটা জোরে হাঁক পারল সে। কিরে বরুণ, কোথায় বসলি তুই? কোনো উত্তর এলো না। তার বদলে কাছেই কোথাও একটা রাত চড়া পাখি খুব কর্কশ ভাবে ডেকে উঠল। ছিপটা প্রস্তুত করতে করতে আরো একবার ডাকল। কিরে, শুনতে পারছিস না নাকি আমার কথা? আরে কি রে, ঘুমিয়ে পড়লি নাকি রে? এবার উত্তর এলো বেশ একটু দূর থেকে। আমি এদিকটা এসেছি, তুই ওখানেই বস। দুজন পাশাপাশি থাকলে মাছ হবে না ভালো। মধু শব্দটা আন্দাজ করে বুঝল সেটা আসছে পুকুরের উল্টো দিকের একটা কোণ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখানে আছি, কিছু দরকার হলে ডাক দিস। বাবা, ছেলেটা এর ভেতরেই এত দূরে চলে গেল। সত্যিই তো, হ্যারিকেনের আলোয় ঝোপঝাড় ভেঙে এক হাতে ছিপ আর অন্য হাতে হ্যারিকেন ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে এত তাড়াতাড়ি চলে যাওয়াটা মোটেও সহজ কথা নয়। আর এদিকে মধু তো 14 বার হোঁচট খাচ্ছিল। যতই হোক বরুণ গ্রামের ছেলে, তাই অন্ধকারে জংলা পথ চলা তার কাছে এমন কোনো বড় ব্যাপার না। যদিও মধুও গ্রামেরই ছেলে, কিন্তু সে শহরের স্কুলে পড়ে, আর কেবল ছুটিতেই গ্রামে আসতে পারে সে। তাই বরুণ তার থেকে যে এসবে এক ধাপ আগে থাকবে সে তো বলাই বাহুল্য। এসব ভাবতে ভাবতেই বড়শিতে টোপ বাঁধিয়ে পাড় থেকে সামান্য একটু দূরে দড়িটা ছুঁড়ে দিল মধু। টোপ সমেত বড়শিটা জলের মধ্যে পড়ে ফাতনাকে প্রথমে কিছুটা ডুবিয়ে পরক্ষণে আবার জলের ওপর মাথা তুলে যথাস্থানে স্থির হলো ফাতনা। মোড়ে আসা চাঁদের আলোয় ফাতনাটা বেশ দৃশ্যমান। যাক, আর চিন্তা নেই, এখন শুধু বড় বড় মাছ ওঠার অপেক্ষা। চারপাশে যে হারে মাছ লাফালাফি করছে, আশা করি ভালোই মাল পাবো আজকে। এই বলে ফাতনার দিকে এক দৃষ্টে চেয়ে বসে রইল মধু। 10 মিনিট মতো হয়েছে কি হয়নি, হঠাৎ একটা গরম বাতাস মধুর কানের লতি ছুঁয়ে বেরিয়ে গেল। আর ঠিক তারপরেই কে ওখানে? চমকে উঠে পিছনে ফিরল মধু। এমন সময় তার ছিপের সুতোয় পড়ল টান।
তৎক্ষণাৎ আবার সামনে ফিরে দেখল ছিপের মাথাটা বেঁকে গিয়েছে। কোনো কিছু জলের ভেতর থেকে প্রবল টানে যেন ছিপটাকেও জলের মধ্যে নিয়ে যেতে চায়। মধু 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরল, প্রাণপণে ছিপটাকে নিজের দিকে টানতে থাকল। কিন্তু যে মাছটা বড়শিতে বেঁধেছে সেও জলের ভেতর থেকে ছিপের সুতোটা সহ এদিক ওদিক করে সুতো ছিঁড়ে পালানোর আপ্রাণ চেষ্টা করে চলল। কি জোর রে বাবা মাছটার গায়ে! একটা মাছের গায়ে এত শক্তি থাকতে পারে সত্যিই জানা ছিল না মধুর। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর মধু এবার 2 হাত ওপরের দিকে তুলতে তুলতে প্রাণপণে এক টান দিল ছিপে, আর সঙ্গে সঙ্গে মরাত করে ছিপের সরু মাথাটা ভেঙে সুতো সমেত জলের মধ্যে টেনে নিয়ে গেল মাছটা। এই যা গেল, বিশাল বড় কোনো মাছ হবে নিশ্চয়ই। ইস, কিভাবে ফসকে গেল! ছিপটাও তো গেল। তোর ভাল লাগে না ছাই। এখন মাছটা ধরবো কিভাবে? এতক্ষণ ধরে এসবের মধ্যে একটু আগের ওই খোনা গলার শটটার কথা মধু ভুলেই গিয়েছিল। এবার আবার সেটা মনে পড়তেই পিছন ফিরে চাইল মধু। হ্যারিকেনের আলো যতদূর যাচ্ছে তার মধ্যে ভেজা জংলা জমি ছাড়া আর কিছু নজরে পড়ল না। কই, কোথাও তো কেউ নেই। তাহলে ওভাবে ডাকলো কে? তাছাড়া এত রাতে জঙ্গলের মধ্যে আবার কোনো বুড়ি আসে নাকি? তোর আমার মনের ভুলই হবে নিশ্চয়ই। মাঝে মাঝে হাওয়া এমনভাবে বয়ে যায় বেখেয়ালে যেন মনে হয় কেউ কথা বলছে ওই হাওয়ায় মিশে। এক্ষেত্রেও তেমনটা হয়েছে ভেবে মধু সামনে ফিরল। তারপর তার মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে নিয়ে বরুণ যেদিকে আছে সেদিকে চলল। বেচারা মাছটা আর বাঁচবে না। ছিপের মাথাটা, বড়শি সমেত সুতো এই সব তোর গায়ে লেগে আছে। ওগুলোকে ছাড়াবে কি করে? নিশ্চয়ই কাল এসে দেখবো ওটা জলের উপর ভেসে উঠেছে। তখন তো আর মাছটা খাওয়া যাবে না। দূর, এদিক ওদিক সব দিক গেল। পুকুরের পাড় ধরে বিড়বিড় করতে করতে এগোচ্ছিল মধু। হাতের হ্যারিকেনের আলোয় ভেজা জংলা পথ মারিয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছিল তাকে। কিন্তু শেষের কথাটা বলে পুকুরের জলের দিকে তাকাতেই থমকে যায় মধু। আরে, ওটা কি? ভালো করে দেখার জন্য হ্যারিকেনটা মাথার ওপর তুলে ধরে। পুকুরের মাঝামাঝি সে আলো পৌঁছানো সম্ভব নয়, তবুও আবছাভাবে যেটুকু বোঝা যায় তাতে মধু দেখল পুকুরের মাঝ বরাবর কি একটা যেন ভাসছে। ছিপের ভাঙা টুকরোটা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তার মানে মাছটা এর মধ্যেই নিস্তেজ হয়ে গিয়েছে নিশ্চয়ই। ইস, এখন যদি ওটাকে ধরা যেত! কিন্তু কি করে সম্ভব হবে? যাই, বরুণকে গিয়ে বলি, নিশ্চয়ই বেটা কিছু একটা ব্যবস্থা করে দেবে। মধু আর দেরি করে না, দ্রুত চলে বরুণ যেখানে আছে সেই দিকটা আন্দাজ করে। কিছুক্ষণের মধ্যে যথাস্থানে পৌঁছে দেখে বরুণ সেখানে একটা ছোট ডিঙিতে বসে মাছ ধরছে। হ্যাঁ রে বরুণ, ডিঙি পেলি কোথা থেকে? কোনো সাড়া দেয় না বরুণ। জলের দিকে তাকিয়ে ছিপ হাতে বসে আছে। তার হ্যারিকেন আর মাছ ধরার বাকি সামগ্রী পাড়ে রাখা। মধুও সেখানে তার জিনিসপত্র রেখে পাড়ের ঢাল বেয়ে একেবারে ডিঙিটার কাছে চলে আসে। কি রে বরুণ, আজকাল কি কানে কালা হয়ে যাচ্ছিস? কোনো কথাই শুনতে পাস না যেন। বলছি, ডিঙিটা পেলি কোথা থেকে? এবার বরুণ মধুর দিকে না তাকিয়েই অত্যন্ত গম্ভীরভাবে বলল, উঠে আয়, তোর মাছটাকে ধরে আনি। চল, দেখছিস না পুকুরের মাঝে কেমন ভাঙা ছিপটা ভাসছে? ওখানেই আছে। মধু তো অবাক। এ কি, বরুণ জানলো কি করে? এই
তুই জানলি কি করে? আমি এখান থেকে সব দেখেছি। এখান থেকে এই রাত্রিবেলা তুই সবটা দেখতে পেলি? সময় নষ্ট করিস না, মাছটা আবার পালাতে পারে। উঠে আয়। মধু বরুণের এহেন আচরণ দেখে সত্যিই বেজায় অবাক হলো। তবে সেই পরিস্থিতিতে তার মধ্যে ওই বড় মাছটা ধরার উন্মাদনা এমন কাজ করছিল যে সবকে তুচ্ছ জ্ঞান করে বরুণের সাথে ডিঙিতে চাপল সে। ততক্ষণে একটা সরু বৈঠা দিয়ে ডিঙিটা বাইতে আরম্ভ করেছে বরুণ। হাতের ছিপটা সে কোথায় রাখলো কে জানে। কিছুক্ষণের মধ্যে তারা পুকুরের মাঝামাঝি চলে এলো। ভাঙা ছিপের খণ্ডটা তখনও ডুবে ডুবে ভাসছে। বরুণ খুব সুকৌশলে ডিঙিটা তার পাশে নিতেই মধু খপ করে চেপে ধরল ছিপটা। ডিঙি চাপায় অভ্যস্ত নয় মধু, তাই সে জানে না ডিঙিতে একটা ভারসাম্য রক্ষার ব্যাপার আছে। এক্ষেত্রে সে উত্তেজিত হয়ে একটু বেশি নড়াচড়া করে ফেলায় ডিঙিটা এক মোক্ষম টাল খেয়ে উল্টে প্রায় যায়। মধু শেষ মুহূর্তে ব্যাপারটা বুঝতে পেরে কোনো মতে টাল সামলে নিয়ে ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। ততক্ষণে ছিপের অংশটা সুতো সমেত জল থেকে উঠে এসেছে মধুর হাতে। তবে মধুর দৃষ্টি তখন সেদিকে নেই। তার মাথাটা বায়ে ঘুরে কিছু একটা দেখে আটকে গিয়েছে। আরে বরুণ, কোথায় গেলি? আরে বরুণ কোথায় গেল? এখানেই তো ছিল। জলে টলে পড়ে গেল নাকি? এই ভেবে মাথা ঘুরিয়ে সোজাসুজি তাকাতেই যাবে, এমন সময় মাছ ধরা বুঝি এখনো হলো না? ওদিকে দেখা গেল মধুর ঘরের পিছনের জানলার কাছে কে একজন এসে দাঁড়িয়েছে। অন্ধকারে গা মিশিয়ে মূর্তিটা এবারে এগিয়ে গেল জানলার কাছে। খুব মৃদুভাবে 3টে টোকা দিল। তারপর মিনিট 2 অপেক্ষা করে আবারও দিল 3টে টোকা। এবার বোধহয় টোকার জোরগুলো একটু বেশিই হয়ে গিয়েছিল, তাই জানলাটা নিঃশব্দে খুলে গেল। জানলা দিয়ে ঘরের মধ্যে উকি দিল সেই মূর্তি। সঙ্গে সঙ্গে মধুর ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের সামান্য আলোটা এসে পড়ল সেই মূর্তির মুখে। সে বলছে, এই রে, ঘুম ভেঙে উঠে আসতে দেরি হয়ে গেল বলে কি মধু একা একা চলে গেল নাকি? মরেছে। কি অবাক হচ্ছেন? ভাবছেন বরুণ যদি এখানে, তাহলে মধুকে একটু আগে কে ডেকে নিয়ে গেল? সেও তো হুবহু বরুণের মতোই দেখতে ছিল। তার মানে আজ কি বুধা ঠাকুমা বরুণের বেশে এসে ডেকে নিয়ে গেল তার সব থেকে প্রিয় মানুষটাকে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। চলুন দেখা যাক ডিঙির ওপর মধুর সাথে কি হচ্ছে। মাছ ধরা বুঝি এখনো হলো না? শব্দটা এলো তার সামনে থেকে। সঙ্গে সঙ্গে ভয়ে আতঙ্কে আড়ষ্ট হয়ে গেল ওর শরীর। কারণ ততক্ষণে চোখের কোণ দিয়ে ঝাপসাভাবে দেখে সে অনুভব করতে পারছে যে তার হাতে ধরা ছিপের লাঠিটার সুতোর সাথে যেন কি একটা বেঁধে আছে, আর সেটাই একটু একটু করে নড়ছে। মধু অনেক কষ্টে সমস্ত সাহস একত্রিত করে ভয়ে ভয়ে সামনে তাকালো।
কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে উপস্থিত হলো তা দেখে আড়ষ্ট হয়ে যাওয়া তার শরীর এবার পুরোপুরি বিকল হয়ে গেল। সে দেখল তার হাতে ধরা ছিপের ভাঙা অংশটার থেকে সুতোর সাথে ঝুলছে কিছু সাদা চুল। চুলগুলো জলে ভিজে দড়ি দড়ি হয়ে গিয়েছে, আর চুলগুলোর শেষে ঝুলছে একটা মাথা, মানুষের মাথা। একজন বয়স্ক মহিলার রক্ত শূন্য মুখ, চামড়াগুলো কোঁচকে গিয়েছে, চোখের দৃষ্টি মরা মাছের মতো ফ্যাকাশে। এবার সেই মুখটা একটা বিকট হাসি হাসতে হাসতে বলছে, তোমার ধরা ওই বড় মাছটা কিন্তু আমি খেয়ে নিয়েছি, কিছু মনে করলে না তো? মধুর কিন্তু চিনতে এতটুকু ভুল হলো না। এ যে তার ঠাকুমা, তার মানে সত্যি তার ঠাকুমা। সকলের কথাই ঠিক, ঠাকুমা মরে গিয়ে শয়তান হয়েছে। তার মানে সবাই সত্যি কথাই বলে, ঠাকুমা আর বেঁচে নেই, সে মরে গিয়ে পিশাচ হয়েছে। আর এখন সে সবাইকে নিজের কাছে টেনে নিয়ে যেতে চায়, সবাইকে তার দলে সামিল করতে চায়। বুধা ঠাকুমা যে আর নেই সেই ভেবে প্রথমে মধুর বেজায় কষ্ট হলো, তারপর জাগলো ভয়। যুগপৎ এই অনুভূতির জেরে মধু আর নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। অস্ফুটে বলে উঠল, ঠাকুমা, ঠাকুমা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার মধু গো। এর উত্তরে একটা বিকট হাসি হেসে উঠল ঠাকুমা। ওরে বাবারে, বাঁচাও, বাঁচাও। মধু চিৎকার করে হাতে ধরা লাঠির খণ্ডটা ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু এ কি লাঠিটা কোনো এক মন্ত্র বলে যেন জুড়ে গিয়েছে মধুর হাতের সাথে, সেটাকে কিছুতেই ফেলতে পারছে না সে। এবার দেখল ওই দড়ি দড়ি পাকানো সাদা চুলগুলো একটু একটু করে পেঁচিয়ে ধরছে মধুর হাতটা। ছাড়ো আমায়, বাঁচাও, বাঁচাও। উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে থাকলো মধু। বরুণ, বরুণ ভাই, তুই কোথায় গেলি? বাঁচা, বাঁচা আমাকে। বরুণ, কোথায় তুই? আমাকে মেরে ফেললো, বাঁচা। কিন্তু কোথায় বরুণ? চারপাশে যত দূর দৃষ্টি যায় বরুণের কোনো অস্তিত্বই নেই। কিন্তু ছেলেটা একটু আগেও মধুর সাথে ছিল, মধু নিজে চোখে দেখেছে তাকে। এই ডিঙি পুকুরের পাড় থেকে মাছ পুকুরে সেই তো চালিয়ে এনেছে। পাড়ে দাঁড়িয়ে মধু বরুণের সাথে কথাও বলেছে। তবে এই এক মুহূর্তের মধ্যে ছেলেটা গেল কোথায়? ততক্ষণে জলের ভেতর থেকে ভেসে শূন্যে উঠে এসেছে সেই চুলের অধিকারিণী, সাদা শাড়ি পরিহিতা একজন বৃদ্ধা। দেহের চামড়া জলে ভিজে চুপসে গিয়েছে, তার চোখে মুখে এক অদ্ভুত শয়তানি খেলা করে বেড়াচ্ছে। মরা মাছের মতো ফ্যাকাশে তার দৃষ্টি, আর সেই দৃষ্টিতেই মিশে আছে হাজারো কুটিলতা। সাপের মতো পেঁচিয়ে ধরা জলে ভেজা সাদা চুলগুলো এবার সর্বনাশিনীর ইশারায় ধীরে ধীরে মধুর মুখের মধ্যে প্রবেশ করছে। আতঙ্কে ভয়ে বিস্ময়ে বিস্ফারিত তার চোখ জোড়া যেন অক্ষিকোটর ত্যাগ করে বেরিয়ে আসতে চায়। একেবারে মধুর মুখের উপর ঝুঁকে পড়েছে ওই বৃদ্ধা। তার কালো কালো ধারালো সদন্ত বার করে
একটা বিকট হাসি হাসছে। আর সেই বৃদ্ধার মুখ থেকে বেরিয়ে আসা তীব্র ঝাঁঝালো বিষাক্ত গন্ধে ভরে উঠছে আশেপাশের পরিবেশ। সেই গন্ধের মধ্যে নিঃশ্বাস নেওয়াও দুষ্কর। এ কাকে দেখছে সে চোখের সামনে? এই কি তার বুধা ঠাকুমা? এ কি চেহারা হয়েছে তার? যে মুখ জীবিত অবস্থায় ভালোবাসার এক মূর্ত প্রতীক ছিল, আজ সে সময়ের জাঁতাকলে পড়ে এ কি ভয়ানক পৈশাচিকতা পেয়েছে। যে মানুষটা মা মরা এই মধুকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে তুলেছে, যার কোলে মাথা রেখে নিশ্চিন্তে কেটেছে কত শত রাত্রি, যার হাতের স্পর্শে ঘুচে গিয়েছে মধুর হাজারো দুঃখ, আর আজ সেই হাত দুটোই মধুকে মারতে উদ্যত হয়েছে। তার মানে কি মৃত্যু ইহজগতের সমস্ত ভালোবাসাকে ইহজগতেই ফেলে রেখে চেতনা শূন্য, বিবেক শূন্য, টান শূন্য, কেবল ছিবড়ে আত্মাটাকেই নিয়ে পরলোকে পাড়ি দেয়? এক মৃত্যুতেই কি তবে এ জনমের সমস্ত ভালোবাসা ঘুচে যায়? না, আর পারছে না মধু। হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর বুক, গোটা শরীরটা থরথর করে কাঁপছে। চোখের সামনে একটু একটু করে নেমে আসছে অন্ধকার। কিছুক্ষণের মধ্যে গোঙানির তীব্রতাটাও একটু একটু করে কমে আসতে থাকলো। মধু তার ঠাকুমার এই হিংস্র মুখ দেখে মরতে চায় না, তাই সে এবার চোখ বন্ধ করল। মনে করল সেই মুখটা, যে মুখটা একরাশ মায়া নিয়ে কত আদর করে একদিন ডাকত, দাদু ভাই গল্প শুনবে না? ঠিক এই সময় হঠাৎ কি একটা হলো। একটা প্রবল ঝাঁকুনি খেয়ে উঠল মধুর শরীরটা। একটু আগেই মুখের মধ্যে ঢুকে যাওয়া চুলের গোছাগুলো এবার একটা উল্টো মুখী টান পেয়ে মধুর শরীরের বাইরে চলে এলো। আবার সে নিঃশ্বাস নিতে পারছে, গলার ওপরের চাপটাও যেন সরে গিয়েছে। সঙ্গে সঙ্গে চোখ খুলল মধু, আর সামনেই দেখল বুধা ঠাকুমার সেই বিকট মুখটা। ভয়ে আবারও সে চোখ বন্ধ করে নিতেই যাচ্ছিল, এমন সময় একটা ব্যাপার দেখে তার দৃষ্টি পুনরায় আটকে গেল। বুধা ঠাকুমার মুখটা একটু একটু করে যেন বদলে যেতে আরম্ভ করেছে। কিছুক্ষণের মধ্যে সেটা আর বুধা ঠাকুমার মুখ রইল না, সেটা পরিণত হলো একটা অদ্ভুত জীবে। তার সবুজ রঙের মুখ, অনেকটা মানুষের দেহের মতোই দেহ, কিন্তু মুখটা বিকট। চোখ মুখের জায়গায় কেবল গর্ত, আর তার মধ্যে থেকে ধকধক করে জ্বলছে আগুন। সারা গায়ে দুর্গন্ধযুক্ত আঁশ। সে জীবটা যেন একটা কোনো অদৃশ্য টানে মধুর থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। কি ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারল না মধু। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। ভয়ানক ওই জীবটা এতক্ষণ মধুর সামনের দৃশ্য আড়াল করে রেখেছিল। তার দেহটা সরে যেতেই মধু এবার দেখল পুকুরের পাড়ের গোটা জঙ্গলটা একটা সাদা আলোর বিচ্ছুরণে ভরে উঠেছে, আর তারই মধ্যে পুকুরের ঠিক পাড়ে দাঁড়িয়ে আছে একটা শ্বেত শুভ্র অবয়ব, মানুষের অবয়ব। তার শান্ত শীতল স্নিগ্ধ করুণাময় মুখ, সাদা শাড়ির আঁচলটা হাওয়ায় উঠছে। এ দৃশ্য দেখে মধুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মুখ থেকে উচ্চারিত হলো,
ঠাকুমা। মধু দেখল তার ঠাকুমার সেই শ্বেত শুভ্র অবয়ব এক প্রকাণ্ড হাত লম্বা করে চেপে ধরে আছে ওই অদ্ভুত জীবটার গলা। ভয়ানক মুখ করে সেই জীব বারবার তেড়ে আসতে চাইছে মধুর দিকে, কিন্তু ঠাকুমার সেই বাঁধন ছিঁড়ে কিছুতেই বার হতে পারছে না। মধুর কাছে এখন গোটা বিষয়টাই পরিষ্কার। তার ঠাকুমা মরে গিয়ে ভূত হয়েছে ঠিকই, কিন্তু ঠাকুমা তাদেরকে মারতে চায়নি, বরং রক্ষা করে এসেছে এতদিন। আসলে এই নরকের থেকে উঠে আসা জীবটি ঠাকুমার বেশ ধরে তাদের বাড়ির সবাইকে মারার চেষ্টা করেছিল, আর ঠাকুমা এভাবেই সবাইকে বাঁচিয়েছে। বুধা ঠাকুমা এবার তার উঠতে থাকা আঁচল দিয়ে ভয়ানক জীবটার গলা পেঁচিয়ে ধরতেই ছটফট করতে থাকলো সে। দেখে মনে হলো কেউ যেন তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। বুধা ঠাকুমা এবার মধুর দিকে চেয়ে একটা মিষ্টি হাসল। এ হাসি মধুর চির পরিচিত, চির ভালোবাসার। জ্ঞান হারাতে হারাতে মধু শুনল তার বুধা ঠাকুমা বলছে, দাদু ভাই, ভালোবাসার বাঁধন বড় মায়ার বাঁধন। মৃত্যু সে বাঁধন ছেড়ে এমন সাধ্য তার কই। বরুণ যখন হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছালো, দেখল কাঁদার ওপর মুখ থুবড়ে পড়ে আছে মধু। তৎক্ষণাৎ সে মধুকে সেখান থেকে তুলে বাড়ি নিয়ে গেল। বেলা বেড়েছে। গ্রামের প্রায় সকলেই এসেছে মধুর বাড়িতে কিছু একটা গল্পের আশায়, কারণ ইতিমধ্যে সকলের কাছেই খবর পৌঁছেছে যে গত রাতে বুধা ঠাকুমা আবারও নিশি হয়ে ডেকে নিয়ে গিয়েছিল মধুকে। তবে প্রতিবারের মতো এবারেও কোনো দৈব যোগে সকলের মতোই বেঁচে গিয়েছে মধু। যথারীতি মধুর জ্ঞান ফিরতেই তার মুখ থেকে সকলে যেটা শুনবে বলে আশা করেছিল, শুনল তার থেকে আরো অনেক বেশি। তাদের প্রত্যেকের চোখ উঠল কপালে। মধুর সমস্ত কথা শুনে বাচ্চা মানুষ কি দেখতে কি দেখেছে, কি বুঝতে কি বুঝেছে এই বলে উড়িয়ে দিতে যাচ্ছিলই, এমন সময় অত্যন্ত গম্ভীরভাবে মধু বলে উঠল, তোমাদের প্রমাণ চাই তো? প্রমাণ তো সকলের চোখের সামনেই। এই যে বাবা, তারপর জেঠিমা, আর তারপর আমরা সবাই যে বেঁচে আছি, এইসব আমার ঠাকুমার আশীর্বাদ, ওনার ভালোবাসার জোর। না হলে ওই শয়তান আমাদেরকে টেনে নিয়ে যেত এবং ধীরে ধীরে গোটা গ্রামকে শেষ করে দিত। আমার কথা বিশ্বাস না হলে পুকুরের ঠিক মাঝ বরাবর ডুবুরিদের নামাও, ওখানেই তোমরা পেয়ে যাবে আমার বুধা ঠাকুমাকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চোখ মুছতে মুছতে ঘরে চলে গেল মধু। ছেলেটার কথায় এমন একটা কিছু ছিল যা সহজে কেউ উড়িয়ে দিতে পারল না, বিশেষ করে মধুর জ্যাঠামশাই জীবনবাবু। তিনি বললেন, তা ছেলেটা অমন করে যখন বলছে, তোমরা আরেকবার ডুবুরির দলকে খবর দাও। সেদিনই পাশের গ্রামের থেকে আবারও ডেকে আনা হলো ডুবুরির দলকে। নামানো হলো পুকুরের ঠিক মাঝখানে। 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর ঠিক পুকুরের মাঝ বরাবর কাদার মধ্যে পোঁতা অবস্থায় পাওয়া গেল একটা পচা গলা কঙ্কালসার লাশ। পাড়ে তুলে আনার পর সেটা শনাক্ত করতে আর বেশি সময় লাগেনি।
লাশের বাঁ হাতের অনামিকায় তখনও বেঁধে থাকা আংটিটা জানান দিচ্ছিল এটা বুধা ঠাকুমারই দেহ। দেহ সৎকারের সময় একটা অদ্ভুত কথা জানিয়েছিল ডোম। বুধা ঠাকুমার শরীরের সমস্ত হাড় নাকি সবুজ হয়ে গিয়েছে, তবে সেটা জলে থাকার জন্য হতে পারে, কিংবা অন্য কোনো কারণে।